আমাদের আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষ। গল্প পাঠে আমি সঞ্চিতা। বিষবৃক্ষ গল্পটি শুনলে আমাদের শ্রোতারা আশা করি ইন্দ্রিয় সংযম করতে চেষ্টা করবেন সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য। নইলে কিভাবে একটা ছোট্ট বীজ থেকে একটা বড় বিষবৃক্ষ গজিয়ে যায় আমরা হয়তো টেরই পাই না। শুনুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ, প্রথম পর্ব। নগেন্দ্র দত্ত নৌকারোহণে যাইতেছিলেন। জ্যৈষ্ঠ মাস, তুফানের সময়। ভার্যা সুন্দরী সূর্যমুখী মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিলেন, দেখিও নৌকা সাবধানে লইয়া যাইও, তুফান দেখিলে লাগাইও। ঝড়ের সময় কখনো নৌকায় থাকিও না। নগেন্দ্র স্বীকৃত হইয়া নৌকারোহণ করিয়াছিলেন, নহিলে সূর্যমুখী ছাড়িয়া দেন না। কলিকাতায় না গেলেও নহে, অনেক কাজ ছিল। নগেন্দ্রনাথ মহাধনবান ব্যক্তি, জমিদার। তাহার বাসস্থান গোবিন্দপুর। যে জেলায় সেই গ্রাম তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণন করিব। নগেন্দ্রবাবু যুবা পুরুষ, বয়ঃক্রম 63 বর্ষ মাত্র। নগেন্দ্রনাথ আপনার বজ্রায় যাইতেছিলেন। প্রথম 2 দিন নির্বিঘ্নে গেল। নগেন্দ্র দেখিতে দেখিতে গেলেন। নদীর জল অবিরল চলচল চলিতেছে, ছুটিতেছে, বাতাসে নাচিতেছে, রৌদ্রে হাসিতেছে, আবর্তে ডাকিতেছে। জল অশান্ত, অনন্ত, ক্রীড়াময়। জলের ধারে, তীরে তীরে, মাঠে মাঠে রাখালেরা গরু চড়াইতেছে। কেহ বা বৃক্ষের তলায় বসিয়া গান করিতেছে, কেহ বা তামাকু খাইতেছে, কেহ বা মারামারি করিতেছে, কেহ কেহ ভুজা খাইতেছে। কৃষকে লাঙল চষিতেছে, গরু ঠাঙাইতেছে, গরুকে মানুষের অধিক করিয়া গালি দিতেছে। কৃষাণকেও কিছু কিছু ভাগ দিতেছে। ঘাটে ঘাটে কৃষকের মহিষীরাও কলসি, ছেঁড়া কাঁথা, পচা মাদুর, রূপার তাবিজ, নাকছাবি, পিতলের পইচে, 2 মাসের ময়লা পরিধেয় বস্ত্র, মসি নিন্দিত গায়ের বর্ণ, রুক্ষ কেশ লইয়া বিরাজ করিতেছেন। তাহার মধ্যে কোনো সুন্দরী মাথায় কাদা মাখিয়া মাথা ঘষিতেছেন, কেহ ছেলে ঠ্যাঙাইতেছেন, কেহ কোনো অনুদ্দিষ্টা অব্যক্ত নাম্নী প্রতিবাসিনীর সঙ্গে উদ্দেশ্যে কন্দন করিতেছেন, কেহ কাষ্ঠে কাপড় আঁচড়াইতেছেন। কোনো কোনো ভদ্রগ্রামের ঘাটে কুলকামিনীরা ঘাট আলো করিতেছেন, প্রাচীনেরা বক্তৃতা করিতেছেন, মধ্যবয়স্করা শিব পূজা করিতেছেন, যুবতীরা ঘোমটা দিয়া ডুব দিতেছে, আর বালক বালিকারা চেঁচাইতেছে, কাদা মাখিতেছে, পূজার ফুল কুড়াইতেছে, সাঁতার দিতেছে, সকলের গায়ে জল দিতেছে। কখনো কখনো ধ্যানে মগ্না মুদ্রিত নয়না কোনো গৃহিণী সম্মুখস্থ কাদার শিব লইয়া পলাইতেছে। ব্রাহ্মণ ঠাকুরেরা নিরীহ ভালো মানুষের মতো আপন মনে গঙ্গাস্তব করিতেছেন, পূজা করিতেছেন। এক একবার আকণ্ঠ নিমজ্জিতা কোনো যুবতীর প্রতি অলক্ষ্যে চাহিয়াও লইতেছেন। আকাশে সাদা মেঘ রৌদ্রতপ্ত হইয়া ছুটিতেছে, তাহার নিচে কৃষ্ণ বিন্দুবৎ পাখি উড়িতেছে। নারিকেল গাছে চিল বসিয়া রাজমন্ত্রীর মতো চারদিক দেখিতেছে। কাহার কিসের ছো মারিবে? বক ছোট লোক কাদা ঘাটিয়া বেড়াইতেছে, ডাহুক রসিক লোক ডুব মারিতেছে, আর পাখি হালকা লোক কেবল উড়িয়া বেড়াইতেছে। হাটুরিয়া নৌকা হটর হটর করিয়া যাইতেছে আপনার প্রয়োজনে। খেয়া নৌকা গজেন্দ্র গমনে যাইতেছে পরের প্রয়োজনে। বোঝাই নৌকা যাইতেছে না, তাহাদের প্রভুর প্রয়োজন মাত্র। নগেন্দ্র প্রথম 2-1 দিন দেখিতে দেখিতে গেলেন। পরে একদিন আকাশে মেঘ উঠিল, মেঘে আকাশ ঢাকিল, নদীর জল কালো হইল, গাছের মাথা কটা হইল, মেঘের কোলে বক উড়িল, নদী নিষ্পন্দ হইল। নগেন্দ্র নামিক দিগকে আজ্ঞা করিলেন নৌকাটা কিনারায় বাঁধিও। রহমত মোল্লা মাঝি তখন নেমাজ করিতেছিল, কথার উত্তর দিল না। রহমত আর কখনো মাঝিগিরি করে নাই। তাহার নানার খালা
মাঝির মেয়ে ছিল। তিনি সেই গর্বে মাঝিগিরির উমেদার হইয়াছিলেন, কপালক্রমে সিদ্ধকাম হইয়াছিলেন। রহমত হাঁকে ডাকে খাটো নন। নেমাজ সমাপ্ত হইলে বাবুর দিকে ফিরিয়া বলিলেন, ভয় কি হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন। রহমত মোল্লার এত সাহসের কারণ এই যে কিনারা অতি নিকট। অবিলম্বে কিনারায় নৌকা লাগিল। তখন নাবিকেরা নৌকা কাছি করিল। বোধহয় রহমত মোল্লার সঙ্গে দেবতার কিছু বিবাদ ছিল। ঝড় কিছু গুরুতর বেগে আসিল। ঝড় আগে আসিল। ঝড় ক্ষণেককাল গাছপালার সঙ্গে মল্লযুদ্ধ করিয়া সহদর বৃষ্টিকে ডাকিয়া আনিল। তখন দুই ভাই বড় মাতামাতি আরম্ভ করিল। ভাই বৃষ্টি ভাই ঝড়ের কাঁধে চড়িয়া উঠিতে লাগিল। দুই ভাই গাছের মাথা ধরিয়া নোয়ায়, ডাল ভাঙে, লতা ছেড়ে, ফুল লোপে, নদীর জল উড়ায়, নানা উৎপাত করে। এক ভাই রহমত মোল্লার টুপি উড়াইয়া লইয়া গেল। আরেক ভাই তাহার দাড়িতে প্রস্রবণের সৃজন করিল। দাড়িরা পাল মুড়ি দিয়া বসিল। বাবু সব সারসি ফেলিয়া দিলেন। ভৃত্যেরা নৌকা শয্যা সকল রক্ষা করিতে লাগিল। নগেন্দ্র বিষম সংকটে পড়িলেন। নৌকা হইতে ঝড়ের ভয়ে নামিলে নাবিকেরা কাপুরুষ মনে করিবে, না নামিলে সূর্যমুখীর কাছে মিথ্যাবাদী হইতে হয়। কেউ কেউ জিজ্ঞাসা করিবেন, তাহাতেই বা ক্ষতি কি? আমরা জানি না, কিন্তু নগেন্দ্র ক্ষতি বিবেচনা করিতেছিলেন। এমত সময়ে রহমত মোল্লা স্বয়ং বলিল, হুজুর, পুরাতন কাছি, কি জানি কি হয়। ঝড় বড় বাড়িল, নৌকা হইতে নামিলে ভালো হইত। সুতরাং নগেন্দ্র নামিলেন। নিরাশ্রয় নদী তীরে ঝড় বৃষ্টিতে দাঁড়ানো কাহারও সুসাধ্য নহে। বিশেষত সন্ধ্যা হইল, ঝড় থামিল না। সুতরাং আশ্রয়ানুসন্ধানে যাওয়া কর্তব্য বিবেচনা করিয়া নগেন্দ্র গ্রামাভিমুখে চলিলেন। নদী তীর হইতে গ্রাম কিছু দূরবর্তী। নগেন্দ্র পদব্রজে কর্দমময় পথে চলিলেন। বৃষ্টি থামিল, ঝড়ও অল্পমাত্র রহিল, কিন্তু আকাশ মেঘ পরিপূর্ণ। সুতরাং রাত্রে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। নগেন্দ্র চলিলেন, ফিরিলেন না। আকাশ মেঘাড়ম্বর কারণ রাত্রি প্রদোষকালে ঘনান্ধকারময়ী হইল। গ্রাম, গৃহ, প্রান্তর, পথ, নদী কিছুই লক্ষ্য হয় না। কেবল বনবিটুকি সকল সহস্র সহস্র খাদ্যোৎমালা পরিমণ্ডিত হইয়া হীরকখচিত কৃত্রিম বৃক্ষের ন্যায় শোভা পাইতেছিল। কেবলমাত্র গর্জন বিরত শ্বেতকৃষ্ণাভ মেঘমালার মধ্যে রসদীপ্তি সৌদামিনী মধ্যে মধ্যে চমকিতেছিল। স্ত্রীলোকের ক্রোধ একেবারে হ্রাসপ্রাপ্ত হয় না। কেবলমাত্র নববাড়ি সমাগম প্রফুল্ল ভেকেরা উৎসব করিতেছিল। ঝিল্লিরব মনোযোগপূর্বক লক্ষ্য করিলে শোনা যায় রাবণের চিতার ন্যায় অশ্রান্ত রব করিতেছে, কিন্তু বিশেষ মনোযোগ না করিলে লক্ষ্য হয় না। শব্দের মধ্যে বৃক্ষাগ্র হইতে বৃক্ষপত্রের উপর বর্ষাবশিষ্ট বাড়িবিন্দুর পতন শব্দ, বৃক্ষতলস্থ বর্ষা জলে পত্রচ্যুত জলবিন্দু পতন শব্দ, পথিস্থ অনিসৃত জলে শৃগালের পদসঞ্চার শব্দ, কদাচিৎ বৃক্ষরূঢ় পক্ষীর আর্দ্র পক্ষের জলমোচনার্থ পক্ষবিদুনন শব্দ, মধ্যে মধ্যে শমিত প্রায় বায়ুর ক্ষণিক গর্জন, তৎসঙ্গে বৃক্ষপত্রচ্যুত বাড়িবিন্দু সকলের এককালীন পতন শব্দ। ক্রমে নগেন্দ্র দূরে একটা আলো দেখিতে পাইলেন। জলপ্লাবিত ভূমি অতিক্রম করিয়া বৃক্ষচ্যুত বাড়ি কর্তৃক সিক্ত হইয়া বৃক্ষতলস্থ শৃগালের ভীতি বিধান করিয়া নগেন্দ্র সেই আলোকাভিমুখে চলিলেন। বহু কষ্টে আলোক সন্নিধি উপস্থিত হইলেন। দেখিলেন এক ইষ্টক নির্মিত প্রাচীন বাসগৃহ হইতে আলো নির্গত হইতেছে। গৃহের দ্বার মুক্ত। নগেন্দ্র ভৃত্যকে বাহিরে রাখিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন গৃহের অবস্থা ভয়ানক। এবার আমাদের শ্রোতা মহাশয়রা হয়তো একটু বিরক্তই হতে পারেন যে এটা আবার কেমন বিষবৃক্ষের গল্প। এটা তো রোজকার পুকুর পাড়ের কে কার সাথে কোন্দল করছে তার গল্প। ঝড় আর বৃষ্টি মাস্তুত না পিস্তুত ভাই তার গল্প। এগুলো জেনে বাবু আমরা কি করব? এটাই তো আমাদের লেখক মহাশয়ের লেখনীর ক্ষমতা, যার কলমের ডগায় প্রতিদিনের ছোট ছোট দৈনন্দিন ঘটনাগুলো
অপূর্ব জাদুতে ফুটে ওঠে। এখন আসুন আমরা ঘরের ভিতর একটু ঝাঁক মেরে দেখি যে ঘরের অবস্থা ঠিক কতটা ভয়ানক। গৃহটি নিতান্ত সামান্য নহে, কিন্তু এখন তাহাতে সম্পদ লক্ষণ কিছুই নাই। প্রকোষ্ঠ সকল ভগ্ন, মলিন, মনুষ্য সমাগম চিহ্ন বিরহিত। কেবলমাত্র পেচক, মুষি ও নানাবিধ কীটপতঙ্গাদি সমাকীর্ণ। একটি মাত্র কক্ষে আলো জ্বলিতেছিল। সেই কক্ষ মধ্যে নগেন্দ্র প্রবেশ করিলেন। দেখিলেন কক্ষ মধ্যে মনুষ্য জীবনোপযোগী দুই একটা সামগ্রী আছে মাত্র, কিন্তু সে সকল সামগ্রী দারিদ্র ব্যর্জক। দুই একটা হাড়ি, একটি ভাঙা উনান, ৩-৪খান তৈজস, ইহাই গৃহালঙ্কার। দেওয়ালে কালি, কোণে ঝুল, চারদিকে আরশোলা, মাকড়সা, টিকটিকি, ইন্দুর বেড়াইতেছে। এক ছিন্ন শয্যায় একজন প্রাচীন শয়ন করিয়া আছেন। দেখিয়া বোধ হয় তাহার অন্তিমকাল উপস্থিত। চক্ষু ম্লান, নিঃশ্বাস প্রখর, ওষ্ঠ কম্পিত। শয্যা পার্শ্বে গৃহচ্যুত ইষ্টকখণ্ডের উপর একটি মৃন্ময় প্রদীপ, তাহাতে তৈলাভাব। শয্যপরিস্থ জীবন প্রদীপেও তাহাই। আর শয্যা পার্শ্বেও আরেকটি প্রদীপ ছিল, এক অনিন্দিত গৌরকান্তি স্নিগ্ধ জ্যোতির্ময় রূপিণী বালিকা। তৈলহীন প্রদীপের জ্যোতি অপ্রখর বলিয়াই হোক, অথবা গৃহবাসী দুইজন আশু ভাবী বিরহের চিন্তায় প্রগাঢ়তর বিমনা থাকার কারণেই হোক, নগেন্দ্রের প্রবেশকালে কেহই তাহাকে দেখিল না। তখন নগেন্দ্র দ্বারদেশে দাঁড়াইয়া সেই প্রাচীনের মুখ নির্গত চরমকালিক দুঃখের কথা শুনিতে লাগিলেন। এই দুইজন প্রাচীন এবং বালিকা এই বহু লোকপূর্ণ লোকালয়ে নিঃসহায়। একদিন ইহাদিগের সম্পদ ছিল, লোকজন, দাসদাসী, সহায় ষষ্ঠক সব ছিল, কিন্তু চঞ্চলা কমলার কৃপার সঙ্গে সঙ্গে একে একে সকলে গিয়াছিল। সদ্য সমাগত দারিদ্র্যের পীড়নে পুত্রকন্যার মুখমণ্ডল হিম নিষিক্ত পদ্মবৎ দিন দিন ম্লান দেখিয়া অগ্রেই গৃহিণী নদী সৈকত শয্যায় শয়ন করিলেন। আর সকল তারাগুলিও সেই চাঁদের সঙ্গে সঙ্গে নিবিল। এক বংশধর পুত্র, মাতার চক্ষের মণি, পিতার বার্ধক্যের ভরসা, সেও পিতৃসমক্ষে চিতারোহণ করিল। কেহ রহিল না, কেবল প্রাচীন আর এই লোকমনোমোহিনী বালিকা সেই বিজন বনবেষ্টিত ভগ্ন গৃহে বাস করিতে লাগিল। পরস্পর পরস্পরের একমাত্র উপায়। কুন্দনন্দিনী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিল, কিন্তু কুন্দ পিতার অন্ধের জ্যোষ্ঠী। এই সংসার বন্ধনের এখন একমাত্র গ্রন্থি। বৃদ্ধ প্রাণ ধরিয়া তাহাকে পরহস্তে সমর্পণ করিতে পারিলেন না। আর কিছুদিন যাক, কুন্দকে বিলাইয়া দিয়া কোথায় থাকিব, কি লইয়া থাকিব? বিবাহের কথা মনে হইলে বৃদ্ধ এইরূপ ভাবিতেন। একথা তাহার মনে হইত না যে যেদিন তাহাকে ডাক পড়িবে সেদিন কুন্দকে কোথায় রাখিয়া যাইবেন। আজই অকস্মাৎ যমদূত আসিয়া শয্যা পার্শ্বে দাঁড়াইল। তিনি তো চলিলেন, কুন্দনন্দিনী কালী কোথায় দাঁড়াইবে? এই গভীর অনিবার্য যন্ত্রণা মুমূর্ষুর প্রতি নিঃশ্বাসে ব্যক্ত হইতেছিল। অবিরল মুদ্রিতোন্মুখ নেত্রে বাড়িধারা পড়িতেছিল। আর শিরদেশে প্রস্তরময়ী মূর্তির ন্যায় সেই 13 বর্ষীয়া বালিকা স্থির দৃষ্টে মৃত্যু মেঘাচ্ছন্ন পিতৃমুখ প্রতি চাহিয়াছিল। আপনা ভুলিয়া, কালী কোথা যাইবে তাহা ভুলিয়া কেবল গমনোন্মুখের প্রতি চাহিয়াছিল। ক্রমে ক্রমে বৃদ্ধের বাক্যস্ফূর্তি অস্পষ্টতর হইতে লাগিল। নিঃশ্বাস কণ্ঠাগত হইল, চক্ষু নিস্তেজ হইল। ব্যথিত প্রাণ ব্যথা হইতে নিষ্কৃতি পাইল। সেই নিভৃত কক্ষে স্তিমিত প্রদীপে কুন্দনন্দিনী একাকিনী পিতার মৃতদেহ ক্রোড়ে লইয়া বসিয়া রহিলেন। নিশা ঘনান্ধকারাবৃতা। বাহিরে এখনো বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছিল। বৃক্ষপত্রে তাহার শব্দ হইতেছিল। বায়ু বহিয়া বহিয়া গর্জন করিতেছিল। ভগ্ন গৃহে কবাট সকল শব্দিত হইতেছিল। গৃহমধ্যে নির্মাণোন্মুখ চঞ্চল ক্ষীণ প্রদীপালোক ক্ষণে ক্ষণে শবমুখে পড়িয়া আবার ক্ষণে ক্ষণে অন্ধকারবৎ হইতেছিল। সে প্রদীপে
অনেকক্ষণ তৈল শেখ হয় নাই। এই সময়ে 2-4বার উজ্জ্বলতর হইয়া প্রদীপ নিবিয়া গেল। তখন নগেন্দ্র নিঃশব্দ পদসঞ্চারে গৃহদ্বার হইতে অপসৃত হইলেন। তাহলে নগেন্দ্রের জীবনে কুন্দনন্দিনীর ভূমিকা কি শুধু এইটুকুই, নাকি অদূর ভবিষ্যতে আরও কিছু লেখা আছে? আসছি গল্পের পরের পর্ব নিয়ে পরের সপ্তাহে। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বীজবৃক্ষ, প্রথম পর্ব। গল্প পাঠে আমি সঞ্চিতা।